আজ এমন একজন মানুষ আছেন আমাদের সাথে যিনি তর্কে চুম্বকের মতো টানেন, শব্দে তোলেন আলোড়ন, আর চিন্তায় চেতনায় ছুঁয়ে যান হৃদয়। আজ 10 ভাবনায় 10 কথা হবে তার সাথে। কে জানে, হয়তো খুলে যেতে পারে চিন্তার 10 দরজাও। তবে তার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। আর আমি জিনিয়া কবি সূচনা। আর আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত, আমাদের প্রিয়জন ডাক্তার আব্দুল নূর তুষার। কেমন আছেন ভাইয়া? ভালো। ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনাকেও। প্রথমেই আমরা একটু ঢুমড়তে চাই আপনার মনের ঘরে। শামসুর রহমান একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমি একা নই, আমার নিঃসঙ্গতাও আমার সাথে থাকে। আপনার কাছে একটু জানতে চাই তুষার ভাই, আপনি তো আলোতে থাকেন, মানুষের সংস্পর্শে থাকেন, তবুও কি রাতের নির্জনতায় একটা নিঃসঙ্গ আপনি আছেন? নিঃসঙ্গ আপনিটা আসলে কেমন? যে কোনো মানুষের একটা সলিচুড দরকার হয়। আপনারা নিশ্চয়ই 100 ইয়ার্স অফ সলিচুড পড়েছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজে। নিঃসঙ্গতা সৃষ্টিশীল মানুষের জন্য দরকার, যে কারণে যারা সাধু সন্ন্যাসী, যারা সমাজ পরিবর্তন করেন, আপনারা দেখবেন যে তারা জীবনের কোনো এক সময় নিঃসঙ্গ কোনো পরিবেশে কাটিয়েছেন। কেউ গুহাতে ধ্যান করেছেন, কেউ বোধিবৃক্ষের নিচে বসেছেন, কেউ সন্ন্যাসী হয়েছেন, কেউ বনবাসে গিয়েছেন। ফলে নিঃসঙ্গতা খুবই প্রয়োজন এই জন্য যে নিঃসঙ্গ সময়ে নিজের দিকে তাকানো যায় এবং নিজেকে বোঝার চেষ্টা করা যায়। কিন্তু সঙ্গী থাকলেই যে আপনি নিঃসঙ্গ না, ব্যাপারটা সেরকম না। মানুষের মনের জগতে নিঃসঙ্গতা একরকম, আর শারীরিক নিঃসঙ্গতা আরেক রকম। আপনি 100 লোকের মধ্যে বসে থেকেও নিঃসঙ্গ থাকতে পারেন। তুষার ভাই, দিস সিটি ইজ হোয়াট ইট ইজ বিকজ আওয়ার সিটিজেন্স আর হোয়াট দে আর। প্লেটোর এই কথাটার সাথে আপনি কতটুকু একমত? এই কথাটা আসলে শুধু যে প্লেটোর সেটা না, এটা সক্রেটিসেরও কথা। সক্রেটিস বলেছিলেন যে একটি সমাজে যারা বাস করে তারা তাদের উপযুক্ত নেতা বেছে নেয়। তিনি বলেছিলেন যে গাধাদের রাজ্যে কিংবা মেষদের রাজ্যে, ছাগলদের রাজ্যে সবচেয়ে বৃহৎ ছাগল, গাধা কিংবা মেষটাই নেতা হয়। তো সেই কারণে একটি শহরে যারা থাকেন তারাই তো সেই শহরটাকে তৈরি করেন। শহরের ভবন কিংবা শহরের যানবাহন শহরটাকে তৈরি করেন। একটা শহরে মেট্রো আছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মেট্রোতে উঠে থুতু ফেলেন কিনা। তো এই কারণেই এই কথাটা সবসময় সব জায়গাতেই সত্যি। শুধু সিটিজেনদের মতো হয় তাই না, জঙ্গল অ্যানিমালদের মতো হয়। আপনি যদি সুন্দরবনে যান তাহলে দেখবেন যে এই জঙ্গলে বাঘ কম, বানর বেশি এবং হরিণ বেশি। এবং বাঘ যত কমে হরিণ তত বাড়ে, কেননা হরিণ খাওয়ার পশুটা নাই। একই সাথে বনের আয়তন ছোট হতে থাকে, কেননা হরিণ বন পাহারা দেয় না, বানর বন পাহারা দেয় না, বাঘ বনকে পাহারা দেয়। তাই জঙ্গল সেই রকম, সেই জঙ্গলের প্রাণীগুলি যেই রকম, আর শহর সেই রকম, সেই শহরের নাগরিকরা যেরকম। আমার কাছে কার্ল জাংয়ের একটি কথা আছে, সেটা হচ্ছে যে আই এম নট হোয়াট হ্যাপেন টু মি, আই এম হোয়াট আই চুজ টু বিকাম। আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনার জীবনে এই কথাটা কতটা সত্য? যে কোনো মানুষ যদি সে একাগ্রচিত্ত হয় এবং আত্মবিশ্বাসী হয়, তবে তার বেছে নেওয়ার ক্ষমতা থাকে, এবং আমরা আমাদের বেছে নেওয়ার শক্তি দিয়ে আমরা যা সেটা হয়ে উঠি। তাই আমি সারা জীবন চেষ্টা করেছি আমার পছন্দ অনুযায়ী সব কিছু বেছে নিতে, এবং এটাই সত্য যে কোনো আত্মবিশ্বাসী মানুষের চারপাশ তার পছন্দ অনুযায়ী হয়। আমরা আমাদের পছন্দের বন্ধুকে বেছে নেই, পছন্দের পড়াশোনাকে বেছে নেই, আমরা আমাদের পছন্দের কাজকে বেছে নেই, আমরা আমাদের পছন্দের একাকিত্বকে বেছে নেই, পছন্দের বেড়ানোর জায়গা বেছে নেই। এবং আমি যেমন বেছে নিচ্ছি, আমি সেই রকম জীবনে প্রবেশ করছি। আমি যদি একজন ডাকাতের সঙ্গ বেছে নেই, তাহলে প্রতিদিন আমাকে তার ডাকাতি করা অর্থের সঙ্গে পরিচিত হতে হবে। আমি যদি একজন সৎ মানুষের সঙ্গ বেছে নেই, তাহলে প্রতিদিন তার যে অল্প আয় কিন্তু সৎ আয়, আমাকে সেটা গুনতে হবে। তাই আমার মনে হয় যে আমার জীবন শুধু না, যে কোনো সাধারণ সৎ মানুষের জীবনে তিনি যা হতে চান সেটাই তার জীবন, তার চয়েসই তাকে তৈরি করে। দারুণ। আমরা একটু আসলে জানতে চাচ্ছিলাম রক্ত মাংসের আব্দুল নূর তুষারকে। এই জানতে জানতে কিন্তু আমাদের বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, মিনিস্টার স্মার্ট এসসি 10-এ 10 অনুষ্ঠানে সময় হয়েছে একটা বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আবারও ফিরলাম। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-এ 10। আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব, আর আমি জিনিয়া কবি এবং সূচনা। আমাদের সাথে আছেন আমাদের প্রিয়জন ডক্টর আব্দুল নূর তুষার। তুষার ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি শব্দ আমার কাছে আছে, সেটি হচ্ছে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা আজকে আপনি কতটা টের পান, এবং সাথে আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার দেশকে আসলে কিভাবে ভালোবাসেন? এই ভালোবাসা টের পাওয়ার জিনিস না। আপনি যে দেশে জন্মাবেন, যে ভাষায় কথা বলবেন, যে জাতিসত্তার অংশ হিসেবে বড় হয়ে উঠবেন, এটি আপনার অস্তিত্বের অংশ। ফলে এটা আলাদা করে টের পাওয়ার কিছু নাই। আপনি যদি অক্সিজেন নেন, আমরা কি প্রতিদিন বুঝতে পারি আমরা কয় লিটার অক্সিজেন নিচ্ছি? সেই রকম দেশকে ভালোবাসা অক্সিজেনের মতো। আপনি যদি দেশকে ভালো না বাসেন, আপনি তাহলে সেই দেশের অংশ না। আপনি যে দেশকে ভালোবাসবেন, আপনি আসলে সেই দেশের অংশ।
তাই আমার কাছে এটা আলাদা করে টের পাওয়ার কোনো বিষয়বস্তু না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিংবা ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, কিংবা যদি আপনি বলেন যে বাংলাদেশের যে কোনো দেশাত্মবোধক গান কিংবা দেশপ্রেমের কবিতা আমাকে একইভাবে স্পর্শ করে। এবং আমি মনে করি যে একজন বাঙালি এবং একজন বাংলাদেশী হিসেবে আমার অস্তিত্বের অংশ হচ্ছে আমার দেশপ্রেম। আমার যখন দেশপ্রেম নাই, আমি আসলে এই পৃথিবীর কোনো জায়গাতে আমার কোনো ঠিকানা নাই। অড্রে লর্ড বলেছেন যে রেভলিউশন ইজ নট এ ওয়ান টাইম ইভেন্ট। নট এভরিথিং ইজ এ রেভলিউশন। রেভলিউশন কি, এটা বুঝতে গেলে একটা রেভলিউশনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং প্রতিটি মানুষ বা প্রতিটি দল বা প্রতিটি গোষ্ঠী মনে করে যে তারা যে অর্জনটা করেছে এটা হয়তো বিপ্লবের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু বিপ্লব আসলে বিপ্লব কি না এটা প্রমাণিত হয় বিপ্লবের পরবর্তী সময়ের যে অভিজ্ঞতা সেটি দিয়ে। বিপ্লব মানে হচ্ছে পূর্ববর্তী অবস্থাকে নাকচ করে দিয়ে একটি পরিবর্তিত অবস্থায় চলে যাওয়া, যার সাথে আগের অবস্থার কোনো মিল নাই এবং যা আগের চাইতে উন্নততর। এবং যদি আমরা সেই রকম বিপ্লবের কথা চিন্তা করি, তাহলে আমি বলবো যে রেভলিউশন যেমন ওয়ান টাইম ইভেন্ট বলছেন, আবার আমি এটাও বলতে চাই যে সব রেভলিউশন, যেটাকে রেভলিউশন বলা হয়, সেটা রেভলিউশন না। সেলিম আল দ্বীনের একটি কথা আছে, যেখানে সংস্কৃতি থেমে যায় সেখানে শুরু হয় অসভ্যতা। অসভ্যতাও একটা সংস্কৃতি, এবং সংস্কৃতি থেমে গেলে অসভ্যতা শুরু হয় ব্যাপারটি তা নয়। অসভ্যরা একটা সংস্কৃতি নির্মাণ করার চেষ্টা করে, আর সভ্যরা একটা সংস্কৃতি নির্মাণ করার চেষ্টা করে। এবং সভ্য সংস্কৃতি এবং অসভ্য সংস্কৃতির মধ্যে যে লড়াই, সেটাই হচ্ছে সংস্কৃতির চিরন্তন লড়াই। এবং এই সভ্যতা এবং অসভ্যতার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বই ভালো এবং মন্দকে, কালো এবং সাদাকে, কিংবা সঠিক এবং বেঠিককে আমাদেরকে চিনতে শেখায়। এপিজে আবুল কালাম বলেছেন, ড্রিমস আর নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিমস আর থিংস হুইচ ডু নট লেট ইউ স্লিপ। ড্রিম আসলে দুই ধরনের। একটা ড্রিম হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারেন না, আরেকটা ড্রিম হচ্ছে যেটা আপনি বাই চয়েস। সো যেটা আপনার চয়েস, সেটা তো আপনার নিজের স্বপ্ন, এবং সেই স্বপ্নটা আপনি তৈরি করেছেন। আপনার নিজের তৈরি করা স্বপ্ন কখনো কখনো আপনাকে ঘুমিয়েও রাখতে পারে, কখনো কখনো আপনাকে জাগিয়েও রাখতে পারে। ধরেন একজন লোক ঘুম নিয়ে গবেষণা করছেন, তো এই ভদ্রলোক তো তার স্বপ্ন ঘুম নিয়ে গবেষণা, তিনি বেশি ঘুমাবেন। তাই আমার কাছে মনে হয় যে আপনার স্বপ্ন আপনাকে জাগিয়ে রাখে না, আপনার লক্ষ্য আপনাকে জাগিয়ে রাখে। আমি আব্দুল কালাম সাহেবের সাথে একমত না। যে স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি ওইটা হচ্ছে স্বপ্ন, আর জেগে থেকে যা আমরা করি সেটা আমাদের কর্ম। কর্মকে স্বপ্ন বললে আসলে একদল লোককে ঘুমিয়ে থাকার সুযোগ তৈরি করে দেওয়া হয়। তুষার ভাই, আপনার লক্ষ্য বা স্বপ্নটা যদি জানতে চাই। আমার লক্ষ্য ছিল আমি মানুষ হব। আমি এমন মানুষ হব যে ভয় পায় না আল্লাহকে ছাড়া কাউকে, এবং যে যা ঠিক সেটা বলার চেষ্টা করে, এবং সেইটা আমি চেষ্টা করে চলেছি। আর আমার নানান ধরনের বস্তুগত স্বপ্ন ছিল, যেমন আমি ডাক্তার হতে চেয়েছি, আমি হয়েছি। আমি তর্ক করতে চেয়েছি, আমি আন্তর্জাতিক বিতর্কে পুরস্কৃত হয়েছি, এবং বাংলাদেশে বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় বিতর্ক করে পুরস্কার আমি ছাড়া কেউ পায় নাই। এবং আরেকটা বিষয় আছে, যেমন আমি অনেক সংগঠন করতে চেয়েছি, এবং সেই সব সংগঠন ভলান্টারি সংগঠন, স্বেচ্ছাসেবামূলক, এবং সেইখানে আমি আমার জীবনের অধিকাংশ সময় দিয়েছি। কারণ আমি মনে করেছি যে আমার জীবনে যতটুকু আয়, তার চাইতে যদি বেশি আয় করতে যাই, তাহলে আমি মানুষের জন্য কিছু করার সময় পাবো না। সেই জন্য আমি অনেক সময় আমার আয়কে দমিয়ে রেখে আমার সময় ব্যয় করেছি মানুষের জন্য। ফলে আমি আসলে কিছু হতে চাই নাই, এবং এই কিছু হতে না চাওয়ার স্বপ্নটা আমার ধারণা সফল হয়েছে। আমি কিছু হই নাই, কিন্তু আমি কিছু হয়েছি। অ্যাডলফ হিটলারের কথা তিনি বলছেন যে, ইফ ইউ টেল এ বিগ এনাফ লাই অ্যান্ড টেল ইট ফ্রিকুয়েন্টলি এনাফ, ইট উইল বি বিলিভড। এটা একটা পুরনো প্রাচীন প্রবাদ। এইটা অনেকে বিশ্বাস করেন যে একটা মিথ্যা বারবার বললে সেটা সত্য হয়। একটা মিথ্যা বারবার বললে সত্য হয় কার কাছে? মূর্খদের কাছে। কারণ মূর্খরা সত্যটা জানে না। যে সত্য জানে তার কানের কাছে আপনি 100 বার মিথ্যা কথা বললেও সে বিশ্বাস করবে না। তাই মিথ্যা তাদের মধ্যেই সফল হয় যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা কিছু জানতে চায় না, যাদের কৌতূহল নাই, এবং যারা যা শোনে সেটা বিশ্বাস করে, নিজের অভিজ্ঞতা কিংবা নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু বোঝার চেষ্টা করে না। ফলে মিথ্যার এই প্রবাদটি মূর্খদের জগতে সত্য, জ্ঞানীদের জগতে সত্য না। কথা বলতে বলতে কিন্তু আবার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা এবার আমি নিচ্ছি। অবশ্যই। দর্শক, আপনারা দেখছিলেন 10-এ 10। এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্ট্রি স্মার্ট এসি 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আমার সাথে জিনিয়া কবির সূচনা এবং আমাদের সাথে আমাদের প্রিয়জন ডক্টর আব্দুল নূর তুষার। নীল, সব যেহেতু তুমি বলে দিলে, প্রশ্নটা আমি করি। অবশ্যই। তুষার ভাই, এবার আমি একটু জীবনের পথে হাঁটতে চাই। আমেরিকান লেখক আনস্টাইন আলমারের একটি কথা, তিনি বলেছেন, লাইফ ইজ আনসার্টেন, ইট ডেজার্ট ফার্স্ট। মানে আপনি তো মানুষকে জীবন ও মৃত্যু দুটো নিয়েই ভাবতে শেখান। জীবনকে আপনি কিভাবে দেখেন? জীবন অনিশ্চয়তা এক ধরনের, এই কারণে যে জীবনের সময় কতটুকু এটা আমরা জানি না। এই কারণে এটা দ্রুত নাকি এটা দীর্ঘ, বা এটা কি কম নাকি বড় বেশি, এটা আসলে বিবেচনা করার কিছু নাই। যার জীবন যতটুকু তার জীবন ততটুকু না। আমি বরং মৃত্যু নিয়ে ভাবি। আমি ভাবি যে কোনো সময় মৃত্যু এসে আমার সামনে দাঁড়াতে পারে, যে কারণেই আমার জীবনের যেটুকু সময় সেটুকু সময় এই পৃথিবীকে বোঝার জন্য, দেখার জন্য, এই পৃথিবীর মানুষকে জানার জন্য খরচ করা উচিত। টিকে থাকার সংগ্রাম জীবন না, বরং আপনি টিকে থাকা অবস্থায় এই পৃথিবীকে কতটুকু বুঝতে পারছেন, এই মহাজগৎকে কতটুকু ভাবতে পারছেন, এইটুকু হচ্ছে জীবন। এবং সেই জীবনটা সবাই পায় না। 100 বছর বেঁচে থেকেও বহু মানুষ কখনো চিন্তাই করে না যে এই পৃথিবীর বাইরের জীবনটা কেমন, কিংবা লক্ষ কোটি আলোকবর্ষ দূরে আসলে কি প্রাণের সম্ভাবনা আছে কিনা, কিংবা যখন আমরা এখানে বসে আছি তখন এই মহাজগতের কোথাও না কোথাও সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে কিনা, কিংবা একটা তারা ক্ষয় হয়ে গিয়ে বামনে পরিণত হচ্ছে কিনা, কিংবা একটা ধূমকেতু হঠাৎ হারিয়ে যাচ্ছে কিনা, একটা উল্কাপিণ্ড কোনো এক অজানা গ্রহের বুকে আছড়ে পড়ছে কিনা, আমরা আসলে এই বিষয়গুলো ভাবি না। কেননা অধিকাংশ মানুষের নিজের গণ্ডির বাইরে জীবন নেই, অথবা তারা প্রবেশ করতে পারেন না। দারুণ। এবং একদম আয়োজনের শেষ ভাগে আমরা আছি, এবং যেতে যেতে আরেকটি প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে যে কথাটা আমার না, কাহলিল জিবরানের। সে বলছে সব কিছুর শেষ আছে, কিন্তু প্রতিটা শেষ নতুন শুরুর দুয়ার। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে শুরু আর শেষ, এই দুটো শব্দ আপনার জীবন দর্শনে আসলে কেমন? আমরা কবি যখন হই, আমরা আমাদের মনোভাব প্রকাশ করি নানানভাবে। কেননা কবিতা, সাহিত্য, গদ্য পদ্য যা কিছু আছে পৃথিবীতে, কিংবা সংস্কৃতির অন্যান্য ধারা, নৃত্যকলা বলেন কিংবা চিত্রকলা বলেন, এই সবই হচ্ছে জীবনকে নানাভাবে দেখার একটা চেষ্টা। আমি মনে করি যে জীবনের কোনো শুরু এবং শেষ নাই। কেননা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি অনন্ত অসীম, এবং তিনি সব কিছু তার মধ্যে থেকে সৃষ্টি করেছেন। ফলে আমরা অসীমের অংশ ছিলাম, আবার অসীমের অংশ হয়ে যাই। আমরা জীবনের যে সীমাবদ্ধ সময়টুকু, শুধু সেই সময়টুকু পৃথিবীতে কিংবা কোথাও আসি কোনোভাবে, এবং ওই সময়টুকুকে আমরা জীবন ভাবি। কিন্তু এই জীবনের আসলে কোনো শুরু এবং শেষ নাই। এটা অনাদি এবং অনন্ত। আমি এর আগে কোথায় ছিলাম আমি শুধু জানি না, এবং আমি এইখান থেকে কোথায় যাব আমি এইখানে এসে শুনেছি, জেনেছি, কিন্তু আমি এখনো দেখি নাই। কিন্তু আমি তো একটা বৃহৎ অনন্ত সময়ের অংশ। ফলে আমি মনে করি যে এই জগতে কোনো কিছুর ওই অর্থে শুরু এবং শেষ নাই। ভাবনার জগৎটা আসলে পাল্টে যায়। একদমই। সূচনা কোনো প্রশ্ন আছে? নীল, আমি তো আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার আর আসলে প্রশ্ন নেই। তবে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যেহেতু উদ্ধৃতি দিয়েই আসলে আমরা আমাদের আলাপচারিতা শুরু করেছিলাম এবং শেষও করতে চাই। তুষার ভাই, আপনার কাছে জানতে চাই যে এমন কোনো উদ্ধৃতি আছে যে উদ্ধৃতিটা আসলে আপনি সবসময় আপনার বুক পকেটে রাখেন, যে না এটা থাকেই? না, আমি কোনো উদ্ধৃতি বুক পকেটে রাখি না। কারণ উদ্ধৃতি হচ্ছে একজন বড় মানুষকে ছোট করে ফেলার প্রক্রিয়া। একজন বড় মানুষ লাখ লাখ, হাজার হাজার, কোটি কোটি, মানে যে কোনো সংখ্যায় কথাবার্তা বলেছেন। কেউ লিখেছেন, কেউ আমাদের জন্য ছবি এঁকেছেন, কথা বলেন নাই। ফলে আপনি যদি এখন রাফায়েল, বতিচেলি কিংবা মিকেলাঞ্জেলোর উদ্ধৃতি খুঁজতে যান, পাবেন না। তাদের উদ্ধৃতি আছে ক্যানভাসে, তাদের উদ্ধৃতি আছে গির্জার দেয়ালে, তাদের উদ্ধৃতি আছে কোনো একটা পাথরের উপরে। কিংবা আপনি যদি এখন তাজমহল দেখেন, এই তাজমহলের স্থপতিত্ব কোনো উদ্ধৃতি নাই। তাজমহলের এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে এই পৃথিবীর বুকে তার কোট, তার তিনি যে ছিলেন সেটার পরিচয়। ফলে আমার সবসময় মনে হয় যে উদ্ধৃতি পকেটে নিয়ে ঘুরে তারা, যারা পুরো মানুষটাকে জানতে চায় না। ফলে আমি আসলে মাথার মধ্যে ওই মানুষটাকে নেওয়ার চেষ্টা করি। কে ছিলেন টলস্টয়, তিনি কি করতেন, কি লিখেছিলেন, কতগুলি গল্প লিখেছেন, কিংবা কাফকা কে ছিলেন, কোথায় ছিলেন, কেমন জীবন কাটিয়েছেন, ভ্যান গগ, কিংবা ধরেন আমাদের কামরুল হাসান কিংবা জয়নুল আবেদিন,
তারাই বা কে ছিলেন, কোথায় ছিলেন, কেমন ছিলেন, সুলতান কেন এরকম ছিলেন, আর রামকিঙ্কর বেইজ কেন অন্যরকম, এই বিষয়গুলি আমাকে তাড়িত করে। এবং আমি সবসময় ভাবি যে মানুষটিকে জানা বেশি জরুরি, তার একটা দুইটা উদ্ধৃতি না। যত উদ্ধৃতি সব বই হিসেবে বুকশেলফে রাখি, আমার যখন যেটা দরকার মনে করি সেই বুকশেলফ থেকে বেছে নেই, অথবা সেই মানুষটাকে আবিষ্কার করার চেষ্টা করি তার সৃষ্টির মধ্যে। আমরা শুরুতেই বলছিলাম যে 10 কথা হবে, 10টা ভাবনার দুয়ার হয়তো খুলে যাবে। ভাবনার দুয়ার খোলে না আসলে, ভাবনার দুয়ার সবসময় বন্ধ থাকে। আমরা ভাবনার দুয়ারে আঘাত করি এবং সেই আঘাতের মধ্যে দিয়ে আমরা আসলে এক ধরনের জানালা তৈরি করি। আমার পরামর্শ হচ্ছে এই জন্য জানালা তৈরি না করে মাথার উপর থেকে ছাদটা সরিয়ে দেন, আকাশ দেখতে পাবেন। বাহ, বাহ, সেই আকাশকে সঙ্গে করে আমরা বিদায় নিতে চাই। অবশ্যই ধন্যবাদ তুষার ভাই। ঈদের এই প্রিয় রাতে আপনি ছিলেন আমাদের অতিথি হয়ে, যেটা আমাদের পর্বটাকে আজ পূর্ণ করে উঠলো। অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা আবারও। ঈদের শুভেচ্ছা। এই ছিল 10-এ 10-এ। ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন, আলোতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।